ভালো থেকো রঙ্গনা। পর্ব 17। সওদাগর বাড়ির মিলন মেলা যেখানে হয় সেটা হলো তাদের খাবার টেবিল। রাত হলেই বাড়ির প্রত্যেকটি মানুষ সেই মিলন টেবিলে উপস্থিত হয়। ছোট বড় সকলে একসাথে বসে খাবার খায়। আজও তার ব্যতিক্রম হলো না। সকলে খাবার খেতে বসলো একসাথে। বাড়ির মহিলারা সকলকে খাবার পরিবেশন করছে। অন্যান্য দিনের মতন আজকের দিনটি উৎসবমুখর না, থমথমে একটা ভাব বিরাজমান। মাঝে মাঝে চিত্রার হাঁচি কাশির শব্দ পাওয়া যাচ্ছে, অতঃপর সবটা আবার নীরবতায় আচ্ছন্ন। চামচের টুংটাং শব্দ হচ্ছে। সকলের মনোযোগ খাবার খাওয়ায়, যেন মনোযোগ সরলেই বিরাট সমস্যা হয়ে যাবে। খাবার পথে চিত্রা আবার হাঁচি দিল। জ্বরে মেয়েটার নাজেহাল অবস্থা। মেয়েটার নাক টানতেই তার বাবার গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুমি কি শুরু করলে? বৃষ্টি এলে তো হুঁশ থাকে না আর, এখন সবাইকে বিরক্ত করছো। চিত্রা মুখটা আরেকটু নিচু করে ফেলল। মুনিয়া বেগম অবাক কণ্ঠে নিজের স্বামীর উদ্দেশ্যে বললেন, এ কেমন কথা? হাঁচি কাশি এলে সেটা কি আটকে রাখা যায়? অদ্ভুত সব কথাবার্তা। তুমিই তোমার মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলেছ মেজবউ। এত আহ্লাদ দেওয়ার কিছু কি হয়েছে? মেয়ে বৃষ্টিতে ভিজেছে সেটা তুমি বকাঝকা না করে আবার তার পক্ষ ধরে কথা বলো, তাই না? মুনিয়া বেগম হতাশার শ্বাস ফেললেন। তার চিত্রাকে নিয়ে এই দুটো মানুষের কি এমন সমস্যা সে বুঝে পায় না। হ্যাঁ, চিত্রা যখন হলো তখন তারা আশা করেছিল তুহিনের পর আরেকটা ছেলে সন্তান হবে। যেহেতু তার ভাসুর আর দেবরের কোনো ছেলে সন্তান ছিল না, কিন্তু তাই বলে এত সমস্যা হওয়ার আদৌ কোনো যৌক্তিকতা আছে? তাদের তো প্রথম সন্তান ছেলে সন্তান নিয়ে এত হা-হুতাশের তো কোনো কারণই সে দেখে না। মুনিয়ার ভাবনার মাঝেই আফজাল সওদাগর খাবার থামিয়ে নিজের মেয়ের দিকে চায়। মেয়েটার চোখ মুখ শুকিয়ে শূন্য প্রায়। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় ক্লান্ত সে। কত রাত ঘুমায় না। বাবাদের চোখ বোধহয় ফাঁকি দিতে পারে না চতুরতা। সন্তানের হাহাকার ছুঁয়ে দেয় বাবার চিত্ত। সে শব্দ করে গলা পরিষ্কার করলো, মূলত সবাইকে নিজের দিকে মনোযোগী করলো। অতঃপর বিজ্ঞ মানুষের ন্যায় মাথা দুলাতে দুলাতে ডাকলেন, চাঁদ আম্মু। চাঁদনি তখন গভীর ধ্যানে মগ্ন। বাবার ডাকে ধ্যান ভাঙে তার। ঘোরগ্রস্ত মানুষের মতন বলে, বলো আব্বু। মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? আফজাল সওদাগরের এমন প্রশ্নে চাঁদনি সহ উপস্থিত সকলে অবাক হলো। চাঁদনি কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এমন কথা বলছো কেন আব্বু? তুমি উত্তর দাও আম্মু। হ্যাঁ আব্বু, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি কি এটা মানবে যে আমি যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই তোমার ভালোর জন্য নেই? চাঁদনির এবার বুক কাঁপছে, শরীর বেয়ে ঘাম শিশির বিন্দুর ন্যায় গড়িয়ে পড়ছে। বাবা কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যে সে এটা মানতে পারবে না? বাবা ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়েছেন বলেই তো এভাবে বলছেন। বাবা কি তাকে বিয়ে দিয়ে দেবে? চাঁদনির শক্ত চোখের কোণে মুক্তোর দানার মতন অশ্রুরা কত গীতিকাব্য লিখছে, কিন্তু পরিস্থিতির কারণে মুক্তি পাচ্ছে না। রোজা সওদাগর স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন তুললেন, কি বলবে তুমি? খুলে বলো।
ওর বিয়ের ব্যাপারে যে বলছিলাম সেটা ভেবেছিলে? রোজা সওদাগরের কথার পিঠেই চাঁদনির দাদিও প্রশ্ন ছুড়লেন, আমি যে ছেলেটার কথা বলেছি তাকে নিয়েই কি কিছু বলবি? ছেলে কিন্তু ভালো। চাঁদনি মাথা নিচু করেই রইল, চোখ বেয়ে উপচে পড়ছে অশ্রু, তবে সে তা প্রকাশ্যে আনবে না। ভুল তো তার হয়েছেই, এবার না হয় প্রায়শ্চিত্ত করবে। আর তার এই ভুলে যে অংশীদার ছিল সে তো বেমালুম ভুলেই বসে আছে। চাঁদনি নামক মেয়েটার কথা, এই মেয়েটার জীবন যে কতটা নরক করেছে সেই কথা ছেলেটার অবগত নেই বোধ হয়। চিত্রা অসহায় চোখে তাকালো, ভেঙে আসা অসুস্থ স্বরে বলল, বড় আম্মু, আপ্পাকে এখনই বিয়ে দিয়ে দিবে? আর কটা দিন সময় দিলে। তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? বেয়াদব মেয়ে, বড়দের মাঝখানে কথা বলতে আসো, লজ্জা শরম নেই? সব তোমার জন্য, বুঝলে? একমাত্র তোমার জন্যই আজ এত সমস্যা। বাবার ধমকে নাজুক চিত্রার লজ্জায় অপমানে চোখে জল এলো। বড় ভাই বুঝলো হয়তো বোনের কষ্ট, তাই তো বেশ মশকরা করে বাবার উদ্দেশ্যে বলল, এ আর নতুন কি? পৃথিবীর সব ঘটনার দোষ চিত্রার। পৃথিবী যদি কোনো দিন গোল থেকে ত্রিভুজ আকৃতির হয়ে যায় তবে সে দায়ভারও চিত্রার। তুহিন, আহা, আমি একটা কথা বলছি তো। কি শুরু করলি নুরু? কথাটা শেষ করতে দিবি তো নাকি? আফজাল সওদাগরের ধমকে নিশ্চুপ পুরো পরিবেশ। চাঁদনির নত মাথার দিকে তাকিয়ে আফজাল সওদাগর প্রশ্ন করলেন, আমি যে কোনো সিদ্ধান্ত এখন জানাবো, তার আগে আমার কিছু প্রশ্ন ছিল, আমি কি করব? চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানালো। আফজাল সওদাগর সম্মতি পেয়েই জিজ্ঞেস করলেন, কাউকে তোমার পছন্দ, মানে কাউকে ভালোবাসো? চাঁদনি চোখ তুলে বাবার দিকে তাকালো, চোখে তার অশ্রুতে টইটুম্বুর, কণ্ঠ কাঁপছে, তবুও বহু কষ্টে উত্তর দিল, বাসতাম আব্বু। উপস্থিত মহলে যেন নিবিড় বজ্রপাত হলো। চাঁদনির মা হাই হাই করে উঠল, চিত্রার চোখে জমল জল। তার আপার যে এ কথাটা বলতে কতটুকু বুক ফেটেছে তা বোধ হয় তার চেয়ে ভালো কেউ জানে না। রোজা সওদাগর তখন অগ্নিশর্মা, মেয়ের দিকে তেড়ে যেতে নিলে বাধা দিলেন আফজাল সওদাগর, ধমকে বললেন, যদি ওর শরীরে একটা টোকাও পড়ে তবে তোমার শরীর কত টুকরো হবে তুমি আন্দাজও করতে পারবে না। আমার ক্ষমতা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। রোজা সওদাগর নিজের স্বামীর এহেন ধমকে যেন কিছুটা শিহরিত হলেন, দাঁড়িয়ে গেল শরীরের লোমকূপ। স্বামীর অতীত তার অজানা নয়, এক সময় ভয়ঙ্কর লোক ছিলেন তিনি। চাঁদনি নিজের বাবার পানে চেয়ে আছে উত্তরের আশায়। বাবা কি এমন বলবেন যে সবাইকে এতটা চুপ করিয়ে দিচ্ছেন? নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু। আফজাল সওদাগর আবার মেয়ের পানে তাকালেন, কোমল কণ্ঠে বললেন, ভালোবাসতে? তার মানে এখন বাসো না, তাই তো? চাঁদনি কথাটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, তবুও সে উত্তর দিল, না। কতদিনের সম্পর্ক ছিল? চাঁদনি অস্বস্তি জড়ানো কণ্ঠে জবাব দিল, প্রায় 8 বছর। থেমে গেল সকলের শ্বাস প্রশ্বাস। বিস্ফোরিত নয়নজোড়া মেলে সবাই চাঁদনির দিকে তাকিয়ে রইল, অথচ চাঁদনির দৃষ্টি নত। চিত্রা তখন নিঃশব্দে কাঁদছে। তার আবার যে ভীষণ কষ্ট হচ্ছে, সে কিভাবে বোঝাবে সবাইকে? অবাকের স্বরে অবনী বেগম বললেন, 8 বছর? চাঁদনি কেবল উপর নিচ মাথা নাড়ল। চাঁদনির মা রুক্ষ কণ্ঠে বললেন, সেজন্য বিয়ে করতে চাইতে না? আমাদের ঘাড়ে এত বছর বসে খেয়েছ মাথা, আর সেদিন খেলে ইজ্জত। ছি আম্মু, সব তো খেয়েই ফেললাম তোমাদের, এবার বোধ হয় তুমি আমার জান খেতে চাচ্ছ। চাঁদনির ধীর একটা বাক্যে মায়ের সত্তা নড়ে উঠল। আফজাল সওদাগর নিজের স্ত্রীর পানে তাকালেন চোখ রাঙিয়ে। লোকটার চক্ষু রক্তজবা প্রায়। রোজা সওদাগর তা দেখে ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে দিলেন।
ছুটে চলে গেলেন নিজের ঘরে। পরিস্থিতি আবার স্বাভাবিক হতে এবার শ্বাস ফেলে পুরো দমে কথা বললেন আফজাল সওদাগর। চাঁদমা, আমি তোমার বাবা, আমি অবুঝ নই। আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়েটা ভালো নেই। বেশ অনেক দিন যাবৎ সে খারাপ আছে। তোমার মা বুঝেনি, সেটা তার ব্যর্থতা। তোমার ছবি নিয়ে একটা কেলেঙ্কারি হলো যা তোমার প্রাপ্য নয়, তবুও অপমান জুটেছে তোমার ভাগ্যে। ওই যে মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না, সেই জন্য বোধ করি আমাদের সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের হিংসে করা কোনো মানুষ দুর্বলতা বানিয়ে নোংরামি ছড়িয়ে দিয়েছে এলাকা জুড়ে। এতে কি হয়েছে? বড়জোর মানুষ তোমাকে খারাপ ভাবছে, তবে মানুষের ভাবনায় কি আর আমার ফুলের মতন চাঁদের গায়ে কলঙ্ক লেপে যায়? যায় না। তুমি ভয় পাচ্ছ আব্বু তোমার প্রতি নিষ্ঠুর হয়ে খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে কিনা, কিন্তু তোমার আব্বু এখনো এত মন পাষাণ হয়নি। তুমি দীর্ঘ 8 বছর কাউকে ভালোবেসেছ, তাকে এত সহজে তুমি হয়তো ভুলতে পারবে না। আমি চাইও না তোমার উপর কিছুটা চাপিয়ে দিতে, তবে আব্বু বাবা হিসাবে চাই তুমি ভালো থাকো, আর সেজন্যই আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে অন্য কারো সম্পর্কের সাথে আমি সেজন্য তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে অন্য কোনো সম্পর্কের সাথে জড়াবো না। কিন্তু তোমাকে বাঁচাতে আমি তোমাকে এদেশ থেকে পাঠিয়ে দেব অন্য কোথাও। তুমি একা থাকবে, ভালো থাকবে, নিজেকে গুছিয়ে নিবে, সেই প্রত্যাশায়। আর আমি তোমার পাশে আছি। ভালো থাকার জন্য তোমার আরেকটা মানুষ প্রয়োজন, এটা আমি বলবো না। একাও তো ভালো থাকা যায়। আর তুমি আপাতত একাই ভালো থাকবে। তুমি বলেছিলে তোমার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে, বরফ দেখার ইচ্ছে। তোমার সেই শখ পূরণ করব তোমার বাবা। তুমি খুব শীঘ্রই সেখানে চলে যাবে। তোমার ভিসা তৈরি। ভেবেছিলাম তোমাকে উপহার হিসাবে দিব, সেজন্যই না জানিয়ে তোমার ভিসার কার্যক্রম শুরু করেছিলাম। কে জানতো সে উপহার তোমাকে একটা বার বাঁচানোর জন্য কাজে লাগাতে হবে। আমার পরম ব্যর্থতা। তোমাকে দেশ ভ্রমণের ভিসা দিতে পারলাম, অথচ ভালো থাকার মানুষটাকে হয়তো দিতে পারলাম না। তুমি ভালো থাকবে চাঁদ, ভালো থাকবে তুমি, তাই না আম্মু? চাঁদনি বাবার থেকে এতটা ভালোবাসা বোধহয় আশা করেনি। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। আফজাল সওদাগর চেয়ার ছেড়ে উঠে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কেঁদে উঠলেন পাহাড়ের মতন বাবাও। সন্তানের অসহায়ত্বে বাবাও যে নিজেদের বড় ব্যর্থ মনে করে। উপস্থিত সকলেরই চোখে অশ্রু। চিত্রাও ডুকরে কেঁদে উঠল। চাঁদনি আপার এত ভালো ভাগ্য দেখে তার আজ তৃপ্তি লাগছে। যাক, অন্তত কিছু তো পেল মানুষটা। মধ্যরাতে বাতায়নের কোল ঘেঁষে জ্যোৎস্না হামাগুড়ি দিচ্ছে চিত্রার ঘরের মেঝেতে। আজ পুরো এলাকাতে বিদ্যুৎ নেই। কিছু একটা কারণবশত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘুম নেই মেয়েটার চোখে। বাহার ভাইয়ের সাথে সেদিন রাস্তায় কথা বলার পর আর দেখা হয়নি। তার অসুস্থতার জন্য পড়াতে আসেনি মানুষটা। গত কয়েকদিন যাবৎ এই মেয়েটার থেমে থেমে জ্বর আসছে, আর শুকনো কাশি দেখা দিয়েছে। অতিরিক্ত ঠান্ডা থেকেই বোধহয় এই সমস্যা। হুট করেই বাহির থেকে গিটারের শব্দ ভেসে এলো। চিত্রার অবসাদ ছুটে গেল। বাহার ভাই অনেক দিন পর গিটার হুট করেই বাহির থেকে গিটারের শব্দ ভেসে এলো। চিত্রার অবসাদ ছুটে গেল। বাহার ভাই অনেক দিন পর গিটার ধরেছে বোধহয়। অনেক দিন গিটারের শব্দ পায়নি সে।
তৃষ্ণার্ত মন সে শব্দ পেয়ে উল্লাসিত হলো। আগে বিদ্যুৎ কখনো ভুল করে যদি রাতে না থাকতো, চিত্রা আর বনফুল তখন রাস্তার ফুটপাতে বসে কত গল্প করত। তাদের এলাকায় যেন মেয়ে দুটোর হাসির শব্দে পুষ্প বৃষ্টি হতো। আর আজ ভাগ্যের খেলা তাদের দুজনকে দুই পৃথিবীতে আবদ্ধ করেছে। চিত্রার ভাবনার মাঝেই রাস্তা থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। চিত্রা জানালা দিয়ে রাস্তায় চাইল। বনফুল বরাবরের নিয়ম অনুযায়ী আজকেও হাসছে, তবে আজকে তার সাথে চিত্রা নেই। হাসছে নোঙ্গর নামক মেয়েটা। চিত্রার কান্না পেল, কেঁদেও দিল সে। বাহারের গিটার তখন উন্মাদনা ছেড়ে করুণ স্বরে বাজছে। প্রেমিকার মনের ভাব কি বুঝেছেন লোকটা? কাঁদতে কাঁদতে মেয়েটার তুমুল কাশি শুরু হলো। মুখ চেপে ধরতেই হাতে তরল কিছু উপস্থিতি অনুভব করল চিত্রা। হাতটা চোখের সামনে ধরতেই জ্যোৎস্নার আলোয় চিকচিক করে লাল রঙের তরল পদার্থ। পাশের ছাদে বাহার ভাইয়ের অবয়বটাও নিশ্চুপ। তার গিটারের সুর হুট করে ছন্দপতন হলো। তার গিটারটাও কি বুঝলো ঝড়ের পূর্বাভাস? চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং আমাদের গল্পের পরবর্তী পার্ট শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।